আজ আপনাদের জন্য মন বালিশ নিয়ে এসেছে শ্রী সত্যজিৎ রায়ের লেখা প্রফেসর শঙ্কু সমগ্রের পঞ্চম গল্প। গল্পটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স প্রকাশিত শঙ্কু সমগ্র বইটি থেকে। গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সৌরভ ভট্টাচার্য। শুরু হচ্ছে আজকের গল্প, প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল। 5, 4, 3, 2, 1, 0। আজ আমার জীবনে একটি স্মরণীয় দিন। সুইডিশ একাডেমি অফ সায়েন্স আজ আমাকে ডক্টর উপাধি দান করে আমার গত 5 বছরের পরিশ্রম সার্থক করলো। এক ফলের বীজের সঙ্গে আরেক ফলের বীজ মিশিয়ে এমন আশ্চর্য সুন্দর, সুগন্ধ, সুস্বাদু ও পুষ্টিকর নতুন যে ফল তৈরি হতে পারে, এটা আমার এই রিসার্চের আগে কেউ জানতো না। গত বছর সুইডেনের বৈজ্ঞানিক সোবেনসেন আমার গিরিডি ল্যাবরেটরিতে এসে আমার ফলের নমুনা দেখে এবং চেখে একেবারে থ। দেশে ফিরে গিয়ে কাগজে লেখালেখির ফলে আমার এই আবিষ্কারের কথা বিদেশে ছড়িয়ে পড়ে। আমার আজকের এই সম্মানের জন্য সোবেনসেন অনেকখানি দায়ী। তাই এখন ডায়েরি লিখতে বসে তার প্রতি মন কৃতজ্ঞতায় ভরে উঠছে। সুইডেনে আগে আসিনি, এসে ভালোই লাগছে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেশ। এটা মে মাস, তাই 24 ঘন্টায় সূর্য দেখছি। কিন্তু সে সূর্য কেমন ঘোলাটে, নিস্তেজ। সবসময় মনে হয় সন্ধ্যা হয়ে আছে। শীতকালে যখন রাত ফুরোতে চায় না, তখন না জানি লোকের মনের অবস্থা কেমন হয়। শুনেছি 6 মাস রাত্রের পর প্রথম সূর্যের আলো দেখে এখানে লোক নাকি আনন্দে আত্মহারা হয়ে আত্মহত্যা করে। আমরা যারা বিষুব রেখার কাছাকাছি থাকি তারা বোধহয় ভালোই আছি। বেশি উত্তরে ঠান্ডা দেশে যারা থাকে তাদের হিংসে করার কোনো কারণ নেই। এখানের কাজ সেরে নরওয়েতে যাওয়ার ইচ্ছে ছিল। এর অবশ্য একটা কারণ আছে। বছর 4 আগে যখন ইংল্যান্ডে যাই, তখন বিখ্যাত প্রাণীতত্ত্ববিদ প্রফেসর আর্চিবল্ড অ্যাক্রয়েডের সঙ্গে বেশ ঘনিষ্ঠ আলাপ হয়। সাসেক্সে তার কটেজে একটা উইক এন্ডও কাটিয়ে এসেছিলাম। অ্যাক্রয়েডও তখন নরওয়ে যাবো করছেন, কারণ সেখানে নাকি লেমিং বলে ইঁদুর জাতীয় এক অদ্ভুত জানোয়ার বাস করে। সেইটি তিনি স্টাডি করবেন। লেমিং এক আশ্চর্য প্রাণী। বছরের কোনো একটা সময় এরা কাতারে কাতারে জঙ্গল থেকে বেরিয়ে সমুদ্রের দিকে যাত্রা করে। পথে শেয়াল, নেকড়ে, ঈগল পাখি ইত্যাদির আক্রমণ অগ্রাহ্য করে ক্ষেতের ফসল নিঃশেষ করে সব শেষে সমুদ্রে পৌঁছে সেই সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। দুঃখের বিষয়, অ্যাক্রয়েডের স্টাডি বোধহয় অসমাপ্ত থেকে গিয়েছিল, কারণ গিরিডি থাকতেই কাগজে পড়েছিলাম নরওয়ে ভ্রমণের সময় তার মৃত্যু হয়। অ্যাক্রয়েডের পক্ষে যেটা সম্ভব হয়নি, আমার দ্বারা সেটা হয় কিনা দেখবো বলেই নরওয়ে যাওয়ার কথা ভাবছিলাম। রাত্রি ডিনারের পর হোটেলে ফেরার কিছু পরে আমার ঘরের দরজায় টোকা পড়ল। তখনও আমার মাথায় লেমিংয়ের চিন্তায় ঘুরছিল। দরজা খুলে দেখি একটি মাঝবয়সী লম্বা ভদ্রলোক। মাথায় সোনালি চুল, চোখে সোনার চশমা, আর সেই চশমার পুরু কাচের পিছনে একজোড়া তীক্ষ্ণ নীল চোখ। ভদ্রলোক ঠোঁট ফাঁক করে অল্প হেসে যখন তার পরিচয় দিলেন, তখন লক্ষ্য করলাম তার একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। তার কথায় জানলাম তার বাস নরওয়ের সুলিটেলমা শহরে। নাম গ্রেগর লিন্ডকুইস্ট। লোকটি নাকি শিল্পী। বিখ্যাত লোকেদের প্রতিকৃতি তৈরি করেন ঠিক পুতুলের মতো করে। অর্থাৎ গায়ের রং, চুল, নখ, পোশাক সব আসল মানুষের মতোই,
কেবল সাইজ 6 ইঞ্চির বেশি নয়। একথা সে কথার পর একটু বিনয়ী কিন্তু কিন্তু ভাব করে বললেন, আপনি যদি আমার ওখানে দিন কতক আতিথ্য গ্রহণ করেন তাহলে আমি অত্যন্ত আনন্দিত হব। সেই অবসরে আপনার একটি পুতুল প্রতিকৃতি গড়ে নিতে পারবো। লিন্ডকুইস্ট আরো বললেন যে তার কালেকশনে নাকি কোনো বিখ্যাত ভারতীয়ের পুতুল মূর্তি নেই, এবং আমি এই প্রস্তাবে রাজি হলে নাকি তিনি নিজেকে ধন্য মনে করবেন। কথায় কথায় আমার লেমিং সম্পর্কে জানবার আগ্রহটাও প্রকাশ পেয়ে গেল। তাতে ভদ্রলোক বললেন, লেমিং এর সন্ধানে বনবাজারে ঘোরার আগে তিনি তার বাড়িতেই নাকি একটি লেমিং সংগ্রহ করে আমাকে দেখাতে পারবেন। এরপরে আর আমার কিছু বলার রইল না। আগামী বৃহস্পতিবার ভদ্রলোকের সঙ্গেই নরওয়ে যাত্রা করব স্থির করেছি। সতেরোই মে, দুদিন হলো সুলিটেলমা শহরে এসেছি। নরওয়ের উত্তর প্রান্তে কিওলেন উপত্যকায় এ শহরটি ভারী মনোরম। আশেপাশে তামার খনি রয়েছে, আর শহরের পশ্চিম দিকে প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে সুলিটেলমা পর্বতশৃঙ্গ, 6000 ফিটের মতো হাইট। কাজেই আমাদের হিমালয়ের এক একটি শৃঙ্গের কাছে একে সামান্য টিলা বলে মনে হবে, কিন্তু নরওয়েতে এই শৃঙ্গ উচ্চতায় দ্বিতীয় স্থান অধিকার করে। লিন্ডকুইস্ট আমাকে পরম যত্নে রেখেছেন। এর বাড়ির আশেপাশে আর কোনো বাড়িটারই চোখে পড়ে না। এমনি নরওয়ে দেশটাই লোক সংখ্যা কম, তার মধ্যেও লিন্ডকুইস্ট যেন একটি জনবিরল পরিবেশই বেছে নিয়েছে। আমার এতে কোনো আপত্তি নেই। আমাদের গিরিটির বাড়িটাও নিরিবিলি জায়গা বেছেই তৈরি করেছিলাম আমি। লেমিং এখনো দেখা হয়নি। 2-1 দিন সময় চেয়ে নিয়েছে লিন্ডকুইস্ট। এতেও আপত্তি নেই, কারণ আমি হাতে কিছুটা সময় নিয়েই দেশ ছেড়েছি। আপাতত বিশ্রামের প্রয়োজন। ট্রাউট মাছ খাচ্ছি আর খুব ভালো চিজ খাচ্ছি, সব মিলিয়ে বেশ আরামেই আছি। তবে লিন্ডকুইস্টের একটা বাতি মাঝে মাঝে কেমন যেন অস্বস্তির সৃষ্টি করে। সে আমার দিকে প্রায় এক দৃষ্টে চেয়ে থাকে। কথা বলার সময় চাওয়াটা অস্বাভাবিক নয়, কিন্তু যখন দুজনে চুপচাপ বসে থাকি তখনও মাঝে মাঝে অনুভব করি যে সে স্থির দৃষ্টিতে আমার মুখের দিকে চেয়ে আছে। আজ সকালে এর কারণটা জিজ্ঞেস না করে পারলাম না। লিন্ডকুইস্ট বিন্দুমাত্র অপ্রস্তুত না হয়ে বলল, কোনো লোকের পোর্ট্রেট করার আগে কিছুদিন যদি ভালো করে তাকে দেখা যায় তাহলে মূর্তি গড়ার সময় শিল্পীর কাজ সহজ হয়ে যায়, এবং যার পোর্ট্রেট হচ্ছে তাকেও আর একটানা বেশিক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে বা বসে থাকতে হয় না। আমার আর একটা প্রশ্ন আরো চেপে রাখতে পারলাম না। বললাম, আপনার পুতুলগুলি কবে দেখাবেন? বড় কৌতূহল হচ্ছে কিন্তু। লিন্ডকুইস্ট বলল, পুতুলগুলোয় ধুলো পড়েছে। আমার চাকর হান্স সেগুলো পরিষ্কার করলে পর কাল সন্ধ্যা নাগাদ সেগুলো দেখাতে পারবো বলে আশা করছি। আর লেমিং? আগে পুতুল, তারপর লেমিং। হ্যাঁ, কেমন? অগত্যা রাজি হয়ে গেলাম। 18ই মে রাত 12টা। 2 ঘন্টা হলো ঘরে ফিরেছি, কিন্তু এখনো পর্যন্ত উত্তেজনা কাটিয়ে উঠতে পারিনি। তাই আজকের ঘটনা পরিষ্কার করে লিখতে রীতিমতো অসুবিধে হচ্ছে। আজ সন্ধ্যা 7টায়, সন্ধ্যা বলছি ঘড়ির টাইম অনুযায়ী, কারণ এখানে সত্যিকারের রাত দিনের কোনো তফাৎ বোঝা যায় না। লিন্ডকুইস্ট তার বৈঠকখানায় একটা গোপন দরজা খুলে একটা ঘোরানো সিঁড়ি দিয়ে আমাকে মাটির নিচে একটা ঘরে নিয়ে গিয়ে তার পুতুলগুলো দেখালো। আমি এরকম আশ্চর্য জিনিস আর কখনো দেখিনি। টেবিলের উপর রাখা কাচের আবরণে ঢাকা যে জিনিসগুলো দেখলাম সেগুলোকে পুতুল বলতে বেশ দ্বিধাবোধ করছি। আসল মানুষের সঙ্গে এদের তফাৎ কেবল এই যে এগুলো নিষ্প্রাণ, এবং এদের কোনোটাই 6 ইঞ্চির বেশি লম্বা নয়। মোটামুটি বলা যেতে পারে যে
আসল মানুষের যা আয়তন, এগুলি তার 10 ভাগের 1 ভাগ। সব শুদ্ধ 6টি পুতুল রয়েছে, সবই নাম করা লোকের, যদিও এদের সকলের চেহারার সঙ্গে আমার আগে পরিচয় ছিল না। যাদের দেখে চিনলাম তাদের মধ্যে রয়েছে ফরাসি ভূপর্যটক আঁরি ক্লেমো আর নিগ্রো চ্যাম্পিয়ন বক্সার বব স্লিম্যান। আর 6 নম্বর কাচের খাঁচায় যে পুতুলটি কালো চশমা পরে ডান হাত কোটের পকেটের ভিতর ঢুকিয়ে দাঁড়িয়ে আছেন, তিনি হলেন পরলোকগত ব্রিটিশ প্রাণীতত্ত্ববিদ ও আমার বন্ধু আর্চিবাল্ড অ্যাকরয়েড। 6 বছর আগে লেমিংয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে নরওয়েতে যার মৃত্যু হয়। অ্যাকরয়েডের পুতুল দেখেই বুঝতে পারলাম পোর্ট্রেট হিসেবে এগুলো কি আশ্চর্য রকম নিখুঁত। শুধু যে মোটামুটি তার চেহারা মিলছে তা নয়, এগুলো এমন পদার্থ দিয়ে তৈরি যাতে নাকি মাথার চুল, গায়ের চামড়া, চোখের তারা সবই একেবারে জীবন্ত বলে মনে হয়। এই শেষ পুতুলটি দেখে তো নিঃশ্বাস বন্ধ হবার জোগাড়। অ্যাকরয়েডের সামনে আমাকে এমন ভাবে দাঁড়িয়ে থাকতে দেখে লিন্ডকুইস্ট জিজ্ঞাসা করলো, কি হলো, একে চেনো নাকি? বললাম, বিলক্ষণ। ইংল্যান্ডে আলাপ হয়েছিল, প্রায় বন্ধুত্বই। লেমিংয়ের খবর ওর কাছেই পাই। নরওয়েতেই তো ওর মৃত্যু হয়েছিল বলে শুনেছিলাম। তা হয়, তবে আমার ভাগ্যটা খুবই ভালো। মৃত্যুর কয়েকদিন আগেই আমার এখানে এসেছিলেন, আর তখনই এই পুতুলটি তৈরি করে ফেলি। এই যে যাদের পুতুল দেখছো, তাদের সকলেই আমার বাড়িতে থেকে আমাকে শিটিং দিয়ে গেছে। গুপ্ত ঘরটা থেকে ঘোরানো সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় লিন্ডকুইস্ট বলল, পরশু থেকে তোমার পোর্ট্রেটের কাজ শুরু করব। আমি ঘরে বসে বসে ডায়েরি লিখছি, আর অ্যাকরয়েডের সেই হাসি হাসি মুখটা আমার মনে পড়ছে। কোনো মানুষের পক্ষে যে এমন পুতুল তৈরি করা সম্ভব হতে পারে, এটা আমি কল্পনা করতে পারিনি। লিন্ডকুইস্ট লোকটাকে শুধুই শিল্পী না বৈজ্ঞানিকও বটে। কি উপাদান দিয়ে ও পুতুলগুলি গড়ে, যাতে চোখ, নখ, চামড়া, চুল এত আশ্চর্য রকম স্বাভাবিক বলে মনে হয়। আশা করি আমার মূর্তিটিও আমার সামনেই গড়বে, যাতে মাল মশলা নিজের চোখে দেখার সুযোগ হবে। কাল সকালে বড় ওকে এ বিষয়ে 2-1টা প্রশ্ন করে দেখব, দেখি না কি বলে। আপাতত লেমিংয়ের প্রশ্নটা স্থগিত রেখে পুতুল নিয়েই পড়া যাক। 19শে মে। কাল রাত্রে একটি ঝোড়ো হাওয়ার সঙ্গে একটা তীব্র উগ্র গন্ধ নাকে আসতে ঘুমটা ভেঙে গিয়েছিল। গন্ধটা অনেকক্ষণ ছিল, কিছু পরিচিত এবং কিছু অপরিচিত জিনিস মেশানো একটা নতুন গন্ধ। চেনার মধ্যে কপার সালফেট ও ফেরাস অক্সাইড। এছাড়া কেমন যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ, সেটা কেমিক্যালও হতে পারে বা অন্য কিছু হতে পারে। মোট কথা, এই বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে কোথাও কেমিক্যাল নিয়ে কারবার চলেছে। লিন্ডকুইস্ট যে বৈজ্ঞানিকও, সে সন্দেহটা আরো দৃঢ় হলো। সকালে বুড়ো চাকর হান্স এসে বলল, বাবু একটু বেরিয়েছেন, আপনাকে অপেক্ষা না করে ব্রেকফাস্ট খেয়ে নিতে বলেছেন। খাওয়া দাওয়া সেরে বাড়ির ভিতরে এবং আশপাশটাই একটু পায়চারি করে দেখলাম। এখানে সেখানে ঝোপেঝাড়ির পিছনে ফ্লাস্ক, টেস্ট টিউবের টুকরো এবং একটা মরচে ধরা বুনসেন বার্নার দেখে আমার মনে আর কোনো সন্দেহ রইল না। পুতুলগুলোর পিছনে একটা বৈজ্ঞানিক কারসাজি রয়েছে। আমার চোখে ধুলো দেওয়া অত সহজ নয়। একটা খটকা কেবল মনে খোঁচা দিচ্ছে, যে বৈজ্ঞানিক সে আর একজন বৈজ্ঞানিকের কাছে নিজেকে শিল্পী বলে পরিচয় দেবে কেন? 9:30 নাগাদ যখন ঘরে ফিরছি, তখনও লিন্ডকুইস্টের দেখা নেই। হান্সকে জিজ্ঞেস করাতে সে তার ফেরার টাইম কিছু বলতে পারল না। একা ঘরে বসে থাকতে থাকতে মাথায় একটা বদবুদ্ধি এলো। দিনের বেলা পুতুলগুলোকে আর একবার দেখে আসতে পারলে কেমন হয়। গুপ্ত ঘরের দরজাটা খোলার একটা সংকেত আছে।
দরজার হাতলটা কিছুক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে তারপর সেটাকে একটা টান দিলে সেটা খুলে যায়। গতকাল লিন্ডকুইস্ট হাতলটা নিয়ে কবার ডান দিকে কবার বাম দিকে ঘুরিয়ে তারপর টানটা দিয়েছিল সেটা আমি মনে মনে মুখস্থ করে রেখেছিলাম। সাধারণ লোকের পক্ষে অবশ্যই এ কাজটা সম্ভব হতো না। হান্সকে ডেকে বললাম, আমার একটা জরুরি টেলিগ্রাম পাঠানো দরকার, তুমি যদি কাজটা করে দিতে পারো। আমার এই ঠান্ডা দেশে এসে একটু হাঁপ ধরেছে, এতটা পথ হাঁটতে ভরসা পাচ্ছি না। হান্স অবশ্যই তৎক্ষণাৎ রাজি হয়ে গেল এবং আমিও আমার বাড়ির চাকর প্রহ্লাদের নামে একটা আজগুবি টেলিগ্রাম লিখে হান্সকে টাকা দিয়ে পাঠিয়ে দিলাম। হান্স রওনা হওয়ার পর আরও 5 মিনিট অপেক্ষা করে আমি বাড়ির গেটের বাইরে রাস্তায় গিয়ে দাঁড়ালাম। এদিক ওদিক চাইলে বহু দূর অব্দি দেখা যায়। লিন্ডকুইস্টের কোনো চিহ্ন দেখলাম না। বুঝলাম সে ফিরলেও মিনিট 15 আগে নয়। ভেতরে ফিরে এসে গুপ্ত দরজায় গিয়ে মুখস্থ মাফিক হাতলটা এদিক ওদিক ঘোরানো শুরু করলাম। যথাসময়ে একটা খট শব্দে দরজাটা খুলে গেল। পকেটে টর্চ ছিল, সেটা জেলে ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে গেলাম। গুপ্ত ঘরে পৌঁছে একটা করে কাচের খাঁচাগুলোর উপর আলো ফেলে দেখতে শুরু করলাম। কালকের চেয়ে কোনো বিশেষ তফাৎ চোখে পড়ল না। 1 নম্বরে সেই ইটালীয় গায়ক, নাম বোধ হয় মারিও বাতিস্তা। 2-এ মুষ্টিযোদ্ধা বব স্লিম্যান। 3-এ ফরাসি পর্যটক আরি ক্লেমো। 4-এ জাপানি সাঁতারু হাকিমোতো। 5-এ সেই জার্মান কবি, নামটা ঠিক মনে নেই। আর 6-এ আমার বন্ধু অ্যাকরয়েড। আমি টর্চটা নিয়ে অ্যাকরয়েডের খাঁচার দিকে এগিয়ে গেলাম। খাঁচাগুলি বেশ, এরকম জিনিস এর আগে দেখিনি কখনো। একরকম কাচের আবরণ থাকে মন্দিরের চূড়ার মতো, যাতে অনেক সময় ভালো ঘড়ি কিংবা মূর্তি ঢাকা দেওয়া থাকে। এ কতকটা সেই রকম, কিন্তু তফাৎ এই যে এতে আবার একটা দরজা আছে এবং তাতে কবজা এবং চাবি লাগানোর বন্দোবস্ত আছে। অবশ্যই ইচ্ছে করলে পুরো ঢাকনাটায় হাত দিয়ে তুলে ফেলা যায়। আমি কাচের সঙ্গে প্রায় মুখ লাগিয়ে দিয়ে অ্যাকরয়েডের পুতুলটা দেখতে লাগলাম। দেখতে দেখতে মনে হলো গতকালের ভঙ্গির সঙ্গে যেন সামান্য একটু তফাৎ। কালকে যেন ডান হাতটা পকেটের মধ্যে আর একটু বেশি ঢোকানো মনে হয়েছিল। তাই কি না আমার চোখের ভুল? এমনও তো হতে পারে যে পুতুলগুলির অঙ্গ প্রত্যঙ্গ নাড়ানোর ব্যবস্থা করা আছে। লিন্ডকুইস্ট হয়তো মাঝে মাঝে দরজা খুলে তাদের দাঁড়াবার ভঙ্গিটা একটু বদল করে দেয়, কিংবা হয়তো পুতুলগুলোকে ঝাড়পোছ করার সময় হাত পা একটু নড়ে যায়। একবার খুলে পরীক্ষা করে দেখলে কেমন হয়। কিন্তু অ্যাকরয়েডের পুতুলটায় হাত দিতে কেমন জানে সংকোচ বোধ হলো। তাই জাপানি সাঁতারুর পুতুলের ঢাকনাটা খুলে সেটা আস্তে হাতে তুলে নিলাম। নিয়েই বুঝলাম যে হাত পা নাড়ানোর কোনো উপায় লিন্ডকুইস্ট রাখেনি। পুতুলগুলো একেবারে অসাড় এবং অনড়। কাচের ঢাকনা চাপা দিয়ে ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে গুপ্ত দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে এলাম। লিন্ডকুইস্ট ফিরল 12:30টার সময়। দুপুরে খাবার টেবিলে তাকে বললাম, আজ একটু পড়াশোনা করবার ইচ্ছে আছে। তোমাদের এখানেও শুনেছি বেশ ভালো একটা পাবলিক লাইব্রেরি আছে, একবার যাওয়া যায় কি? লিন্ডকুইস্ট বলল, স্বচ্ছন্দে, আমি রাস্তা বাতলে দেব, আজই যাও, কারণ কাল থেকে তো তোমায় সিটিং দিতে হবে। আমি বিশ্রাম না করেই বেরিয়ে পড়লাম। আমার মনের মধ্যে কেমন জানি একটি অস্পষ্ট সন্দেহ উঁকি মারছিল। সেই কারণেই কিছু পুরনো খবরের কাগজ ঘাঁটার দরকার হয়ে পড়েছিল। 3.5 ঘন্টা লাইব্রেরিতে বসে লন্ডন টাইমস কাগজের ফাইল ঘেঁটে মনে গভীর সন্দেহ, উত্তেজনা ও উদ্বেগ নিয়ে বাড়ি ফিরলাম। দু বছর আগের 11 সেপ্টেম্বর টাইমস কাগজে আর্চিবাল্ড অ্যাকরয়েডের মৃত্যু সংবাদ পড়ে জানতে পারলাম যে অ্যাকরয়েড কিভাবে কোথায় মারা গিয়েছিলেন তা জানা যায়নি।
নরওয়ে ভ্রমণকালে তিনি নিখোঁজ হয়ে যান। তাকে শেষ দেখা গিয়েছিল ফিওর্ড পরিভ্রমণের উদ্দেশ্যে একটি নৌকোয় চাপতে। সেই নৌকোটির কোনো খোঁজ পাওয়া যায়নি, কাজেই ধরে নেওয়া হয়েছিল যে নৌকোডুবির ফলেই অ্যাকরয়েডের মৃত্যু ঘটে। বব স্লিম্যান, হাকিমোতো ও আরি ক্লেমোর মৃত্যু সংবাদও পড়লাম। এরা সকলেই ইউরোপে নিখোঁজ হয়েছেন এবং সকলকেই অনেক অনুসন্ধানের পর মৃত বলেই ধরে নেওয়া হয়েছিল। বাড়ি ফিরে এসে বাকিটা দিন যথাসাধ্য স্বাভাবিকভাবেই কাটিয়ে দিতে চেষ্টা করলাম। লেমিং সম্পর্কে কৌতূহলটা মন থেকে প্রায় মুছে গেছে। রাত্রে খেতে বসে লিন্ডকুইস্ট বলল, শঙ্কু, তুমি মদ খাও না? আমাদের দেশের একটা ভালো ওয়াইন একটু চেখে দেখবে নাকি? আমার অবশ্য এই বিশেষ মদটা রোচে না, তবে লোকে খুব ভালো বলে। একটু দেখো না খেয়ে। পাছে লিন্ডকুইস্টের মনে আমার সন্দেহ সম্পর্কে কোনো সন্দেহ জাগে, তাই আপত্তি করলাম না। লিন্ডকুইস্ট খানিকটা মদ গ্লাসে ঢেলে দিল। গ্লাসটা ঠোঁটের কাছে আনতেই কেমন জানি একটা সন্দেহজনক গন্ধ পেলাম। তাও সামান্য খানিকটা চুমুক দিয়ে সেটাকে ন্যাপকিনে ফেলে দিয়ে বললাম, হে ব্যাপারে তোমারও আমার রুচি একই রকম, তার চেয়ে বরং তুমি যেটা পান করছো সেটাই কিছুটা আমাকে দাও না। লিন্ডকুইস্ট মদের মধ্যে ঘুমের ওষুধ দিচ্ছিল। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, তবে অভিসন্ধিটা আমার কাছে ক্রমশ স্পষ্ট হয়ে আসছে। আজ রাতটা যে করে হোক জেগে থেকে ও কি করে সেটা দেখতে হবে। 20 মে। কাল রাত্রে না ঘুমানোর ফলে যে অদ্ভুত অভিজ্ঞতা হলো সেটা আজ সকালে লিখে ফেলেছি। লিন্ডকুইস্টের এই কাঠের বাড়িতে দরজার চৌকাঠ বলে কিছু নেই, ফলে হয় কি পাশের ঘরে আলো জ্বালালে দরজা বন্ধ থাকলেও তার তলার ফাঁক দিয়ে সে আলো দেখা যায়। লিন্ডকুইস্টের বৈঠকখানায় কুকু ক্লকের কোকিল তখন সবে 12টার ডাক ডেকেছে। আমি আমার সেই ঘুম তাড়ানি ট্যাবলেটটা না খেয়েও তখন দিব্যি জেগে বসে আছি, কারণ মনে কেমন জানি দৃঢ় বিশ্বাস হয়েছে যে রাত্রে একটা কিছু ঘটবে। এমন সময় আমার বন্ধ দরজার তলা দিয়ে দেখলাম একটা আলো। কে জানি বৈঠকখানায় আলো জ্বেলেছে। কিছুক্ষণ সব চুপচাপ, তারপরে একটা পরিচিত খুচ শব্দ শুনতে পেলাম। এবার বৈঠকখানার বাতিটা নিভে গেল। আমি মিনিট খানেক চুপ করে থেকে মোজা পায়ে আস্তে আস্তে আমার দরজার দিকে এগিয়ে সেটা ইঞ্চি খানেক ফাঁক করে চোখ লাগিয়ে ওদিকে দেখে নিলাম। তারপর দরজা খুলে এগিয়ে গেলাম। গুপ্ত দরজার দিকে গিয়ে দেখি দরজা খোলা। বিপদের আশঙ্কা সত্ত্বেও তখন একটা অদম্য বৈজ্ঞানিক কৌতূহল আমাকে পেয়ে বসেছে। আমি দরজা খুলে ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। 3.5 পাক নামলে পরে পুতুলের ঘরে পৌঁছানো যায়। 3 পাকের শুরুতেই একটা অদ্ভুত শব্দ আমার কানে এলো। আমার কান, শুধু কান কেন, আমার সব ইন্দ্রিয়ই সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সজাগ। তবুও এ শব্দটা এতই নতুন, এটা চিনতে আমার বেশ কিছুটা সময় লেগে গেল। অবশেষে হঠাৎ চিনতে পেরে বিস্ময় এবং আতঙ্কে আমার রক্ত হিম হয়ে গেল। এ হলো মানুষের চিৎকার, কিন্তু গলার স্বরটা সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক গুণে তীক্ষ্ণ ও মিহি। চিৎকারের ভাষাটা জাপানি। আমার বুঝতে বাকি রইল না যে ওই জাপানি পুতুল সাতারু হাকিমোতোই কোনো বিপন্ন অবস্থায় পড়ে আর্তনাদ করছে। আমি স্তম্ভিত হয়ে এই চিৎকারটা শুনছি, এমন সময় হঠাৎ সেটা থেমে গেল। তারপর টং করে কাঁচের শব্দ। এই শব্দেরও কারণ অনুমান করা কঠিন নয়। কাঁচের খাঁচার দরজা বন্ধ হওয়ার শব্দ এটা। আমার কৌতূহল এখন সব ভয়কে ছাপিয়ে উঠেছে। আমি সিঁড়ির বাকি ধাপ কটা নেমে গিয়ে দেয়ালের পাশ দিয়ে গলাটা পাড়িয়ে দিলাম। লিন্ডকুইস্ট একটা চাবি দিয়ে সেই ফরাসি পর্যটকের খাঁচাটা খুলেছে। তারপর হাত ঢুকিয়ে মুঠো করে পুতুলটাকে বাইরে বের করে এনে তার বাঁ হাত দিয়ে কি যেন একটা ঠেকাতেই পুতুলটা হাত পা ছুটতে আরম্ভ করলো।
এবং তারপর শুরু হলো ক্ষীণ মিহিসুর আর্তনাদ। লিন্ডকুইস্টের ব্যবহারে কোনো বিচলিত হবার লক্ষণ দেখলাম না। সে আর্তনাদ অগ্রাহ্য করে একটা ছোট্ট ড্রপার দিয়ে পুতুলের হাঁ করা মুখে কি যেন পুড়ে দিচ্ছে। আস্তে আস্তে পুতুলের হাত পা ছড়া থেমে গেল। তারপর লিন্ডকুইস্ট আগের সেই প্রথম জিনিসটা পুতুলের গায়ে ঠেকাতে সেটা আবার হাত পা অসাড় হয়ে আগের অবস্থায় চলে এলো। লিন্ডকুইস্ট সেটাকে খাঁচার মধ্যে পুড়ে দাঁড় করিয়ে দরজা বন্ধ করে চাবি দিয়ে দিল। আমি আমার জায়গায় বিহল অথচ তন্ময় হয়ে দাঁড়িয়ে রইলাম। তার পিছনেই 10 হাতের মধ্যে যে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা লিন্ডকুইস্টের খেয়ালই হলো না। এরপরে অ্যাক্রয়েডের পালা। উন্মাদ বৈজ্ঞানিকের হাতের মুঠোয় অ্যাক্রয়েডের শোচনীয় অবস্থা দেখে আমার ক্রোধ ও উত্তেজনা সংবরণ করা কঠিন হচ্ছিল। এমন সময় হঠাৎ দেখলাম অ্যাক্রয়েডের ছটফটানি থেমে গেল। এত দূর থেকেও মনে হলো তার মাথাটা যেন আমারই দিকে ঘোরানো। তারপর পরিষ্কার মার্জিত ইংরেজি উচ্চারণে অতি কষ্টে মিহি চিৎকার এলো, পুতুলের মুখে আমার নাম শোনা মাত্র লিন্ডকুইস্ট বিদ্যুৎ বেগে সিঁড়ির দিকে দৃষ্টি ঘোরাতে আমিও ঘুরে 3-4 সিঁড়ি একসঙ্গে উঠে বৈঠকখানা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু আশ্চর্য, লিন্ডকুইস্ট আর আমার ঘরের দিকে এলো না। এখন সকাল 9টা। ব্রেকফাস্টের জন্য আমার ডাক পড়েনি। এটাও বুঝতে পেরেছি যে আর ডাক পড়বে না। আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। 23শে মে। কালকের ঘটনার পর 24 ঘন্টা কেটে গেল। এখনো লিন্ডকুইস্টের দেখা নেই। আমার ঘরে কিছু ফল রাখা ছিল আর আমার সঙ্গে কিছু বিস্কুট ছিল। এছাড়া কাল থেকে কিছুই খাওয়া হয়নি। খিদের সঙ্গে সঙ্গে শরীরে একটা অবসাদ এসে পড়েছে। কাল রাত্রে সব পিতখুটে স্বপ্ন দেখেছি। তার মধ্যে একটাতে দেখলাম ইঁদুরের মতো দেখতে একটা অতিকায় জানোয়ার আমার জানালা দিয়ে ঘরে ঢুকতে চেষ্টা করছে। তারপর একটা বিস্ফোরণের শব্দ আর একটা বিকট চিৎকারে ঘুম ভেঙে গেল। আমি কিছুক্ষণ অবশ হয়ে পড়ে রইলাম। তখন থেকে ঘরে একটা গন্ধ পাচ্ছি। এখন বুঝতে পারছি সেটা আসছে আমার ফায়ার প্লেসের ভিতর থেকে। চিমনি দিয়ে গন্ধটা ঘরে ঢুকেছে। শুধু গন্ধ নয়, গন্ধের সঙ্গে বাষ্পের মতো কি যেন ঢুকে ঘরটাকে ধোঁয়ায় আচ্ছন্ন করে দিচ্ছে। আমার মাথাটাও কেমন যেন ঝিমঝিম করছে। লিখতেও বেশ অসুবিধে হচ্ছে। আর বোধ হয় কলম। 7ই জুন। আমি সুস্থ আছি বলবো না, তবে বেঁচে যে আছি এটাই বা কি কম আশ্চর্যের কথা। স্ক্যান্ডিনেভিয়ান এয়ারওয়েজের ভারতগামী প্লেনে বসে ডায়েরি লিখছি। ডিনারে ট্রাউট মাছ দিয়েছিল, খাইনি। লিন্ডকুইস্টের বাড়িতে খাওয়া কোনো কিছুই আর কোনোদিন খেতে পারবো কিনা জানি না। সুলি টেলমার পুরো ঘটনাটা মন থেকে চিরকালের জন্য মুছে ফেলার কোনো বৈজ্ঞানিক উপায় আছে কিনা সেটা গিরিডিতে গিয়ে ভেবে দেখতে হবে। যাই হোক, আপাতত ঘটনাটা আমার এই ডায়েরিতে লিখে রাখি, কারণ এ ধরনের পৈশাচিক কাণ্ড কারখানার একটা বিবরণ দেওয়া থাকলে আর কিছু না হোক ভবিষ্যতে একটা ওয়ার্নিং এর কাজ করতে পারে। আমার 23শে মের বিবরণে ধোঁয়া আর গন্ধের কথা বলেছিলাম। গন্ধটা কখন যে আমাকে অজ্ঞান করে দিয়েছিল সেটা আমি টেরই পাইনি। জ্ঞান যখন হলো তখন মনে হলো আমি একটা বিশাল ঘরের মধ্যে শুয়ে আছি। ঘরের ছাদটা এতই উঁচুতে যে আমি যেন ভালো করে দেখতেই পাচ্ছি না। প্রথমে মনে হলো আমি হয়তো কোনো গির্জার ভিতরে রয়েছি, কিন্তু তারপর ভালো করে দেখতে ছাদের কড়ি বর্গাগুলো চোখে পড়ল, আর সেগুলো যেন কেমন চেনা মনে হলো। যে জিনিসটার উপর শুয়ে আছি সেটা পিঠের তলায় কেমন যেন নরম নরম মনে হচ্ছিল।
তবে সেটা বিছানা নয়, কারণ সেটা স্থির থাকছিল না। তন্দ্রার ভাবটা কেটে গেলে আমার মাথাটা একটু ডান দিকে ঘোরাতে একটা তীব্র আলোয় আমার চোখটা প্রায় ঝলসে গেল। সেই আলোটাও যেন অস্থির, মাঝে মাঝে আমার চোখে পড়ছে, মাঝে মাঝে সরে যাচ্ছে। একবার আলোটা সরে গিয়ে আমার চোখটা কিছুক্ষণ রেস্ট পাওয়াতে সব ব্যাপারটা বুঝতে পারলাম। আলোটা আসছিল বিরাট দুটো গোল কাঁচ থেকে রিফ্লেক্টেড হয়ে। কাঁচের পিছনে জ্বলজ্বল করছে দুটো মসৃণ নীল চক্র, তার মাঝখানে আবার অপেক্ষাকৃত ছোট দুটি কালো চক্র। এই কালো বিন্দু সমেত নীল চক্র দুটিও স্থির নয়, এদিক ওদিক নড়ছে, আর মাঝে মাঝে আমার দিকে চাইছে। হ্যাঁ, চাইছেই বটে, কারণ ও দুটো আসলে চোখ, লিন্ডকুইস্টের চোখ। কাঁচ দুটো লিন্ডকুইস্টের সোনার চশমা। আমি শুয়ে আছি লিন্ডকুইস্টের দস্তানা পরা হাতের উপর, আর আমি আয়তনে হয়ে গেছি অন্য পুতুলগুলোরই মতো। অর্থাৎ যা ছিলাম তার 10 ভাগের 1 ভাগ। কিন্তু সাইজে ছোট হয়ে গেলেও আমার জ্ঞান, বুদ্ধি, অনুভূতি কমেনি। কেবল বাঁ হাতের কাঁধের কাছটায় একটা যন্ত্রণা, বুঝলাম একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। লিন্ডকুইস্ট এবার আমার উপর ঝুঁকে পড়ল। তার গরম নিঃশ্বাস আমার শরীরের উপর অনুভব করলাম। এইবার তার ঠোঁটটা ফাঁক হতেই সোনার দাঁতটা ঝলমল করে উঠল। সঙ্গে সঙ্গে মদের গন্ধ, আরো উত্তপ্ত হওয়া। লিন্ডকুইস্টের কথা, আমার হবিটা কেমন বলতো শঙ্কু? বেশ নতুন ধরনের নাকি? লোকে ডাক টিকিট জমায়, দেশলাইয়ের লেবেল জমায়, কেউ কেউ আবার পুরনো টাকা জমায় অটোগ্রাফের খাতায়, লোকের সই জমায়। আর আমি বাছাই করে দেশ বিদেশের বিখ্যাত লোকেদের ধরে ধরে তাদের পুতুল করে কাচের ঢাকনা ঢেকে রেখে দিই। আমার এই অদ্ভুত শখ, এ আশ্চর্য বৈজ্ঞানিক বুদ্ধির জন্য কি কেউ উপাধি দেবে? হ্যাঁ, কেউ না। তুমি বলবে একজন বৈজ্ঞানিক তো আমার সংগ্রহে রয়েছে, তাহলে আর তোমাকে রাখা কেন? আসলে কি জানো, বৈজ্ঞানিক বলে তোমাকে রাখছি না, রাখছি ভারতীয় বলে। বিখ্যাত ভারতীয় আর চট করে ঘরের কাছে কোথায় পাবো বলো? আর নরওয়েতে কজনই বা আসবে? আর আমার এই আস্তানায় তো সকলে সবসময় আসতেই চায় না, যেমন তুমি এলে। লিন্ডকুইস্ট দম নেবার জন্য একটু থামলো, তারপর জিভ দিয়ে ঠোঁট চেটে বলল, আমার সবচেয়ে বড় গুণ কি জানো? আমি খুন করি না। এরা আসলে জ্যান্ত রয়েছে। দিনের বেলা ইলেকট্রিক শক দিয়ে এদের অসাড় করে রেখে দিই, রাত 12টায় আবার শক দিয়ে জাগিয়ে ড্রপার দিয়ে খাইয়ে দিই। প্রয়োজন হলে তখন এদের সঙ্গে কথাবার্তাও বলি। তবু আফসোস এই যে এরা এত নির্ভাবনায় থেকেও কেউই খুশি থাকতে পারছে না। জ্ঞান হলেই সব কটাই আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো ইত্যাদি বলে চেঁচাতে থাকে। যেখানে খাওয়া পড়ার কোনো চিন্তা করতে হচ্ছে না, জীবন ধারণের কোনো সমস্যার প্রশ্নই যেখানে উঠছে না, সেখানে পালাবার এত ইচ্ছের কারণটাই আমি বুঝতে পারছি না। তোমায় দেখে মনে হয় তুমি বেশ সহজেই পোষ মানবে, তাই নয় শঙ্কু? লিন্ডকুইস্ট তার কথা শেষ করে আমাকে তার হাত থেকে নামিয়ে টেবিলের উপর শোয়ালো। তারপর আমার কোমরে এবং বুকের ওপর একজোড়া স্ট্র্যাপ আটকে বন্দি করে ফেললো। আমি আপত্তি বা গায়ের জোর দেখানোর কোনো চেষ্টাই করলাম না, কারণ আমি জানতাম যে তাতে কোনো ফলই হবে না। এখন যেটা দরকার সেটা হচ্ছে মাথাটাকে ঠান্ডা রাখা এবং আমার এই ক্ষুদে অবস্থায় কেবল বুদ্ধি খাটিয়ে কিভাবে লিন্ডকুইস্টকে শায়েস্তা করা যায় সেইটা ভেবে স্থির করা। লিন্ডকুইস্ট বলেছে যে ক্ষুদে মানুষকে অসাড় পুতুলে পরিণত করতে হলে ইলেকট্রিকের শক দিতে হয়। আমাকে কিন্তু ইলেকট্রিক শক দিয়ে লিন্ডকুইস্ট বিশেষ সুবিধে করতে পারবে না,
কারণ আমার গেঞ্জির নিচে আমার এই কার্পুথিনের পাতলা জামাটা রয়েছে। সেবার গিরিডিতে ঝড়ের মধ্যে আমার বাগানে গাছের চারাগুলো বাঁচাতে গিয়ে কাছাকাছি একটা তাল গাছে পাঁচ পড়ায় আমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলাম। তারপরেই এই জামাটা আবিষ্কার করে এবং 24 ঘন্টা পরে থাকি। লিন্ডকুইস্ট আমাকে শোয়ানো অবস্থায় রেখে ঘরের অন্য দিকে চলে গিয়েছিল। এবারে দেখলাম ঘরের আলোটা হঠাৎ নিভে গেল। তারপর একটা কাঠের টেবিল টানার শব্দ পেলাম। তারপর কাঁচের ঠুংঠাং আওয়াজ। তারপর একটা সুইচ জ্বালানোর সঙ্গে সঙ্গেই আবার গায়ের উপর একটা তীব্র আলো এসে পড়ল। তারপর দেখলাম লিন্ডকুইস্টের চশমার ঝলসানি। লিন্ডকুইস্ট আমার দিকে এগিয়ে আসছে। এবার তার দৈত্যের মতো হাতটা নেমে এলো আমার দিকে। তাতে একটা ইলেকট্রিকের তার লক্ষ্য করলাম। লিন্ডকুইস্টের ঠোঁটের কোণে একটা বিশ্রী হাসি। এবার তার ঠোঁট দুটো ফাঁক হয়ে আবার সোনার দাঁতটা দেখা গেল, আর চাপা কর্কশ্বরে কথা এলো, এসো বাছাধন, আমার 7 নম্বরের পুতুল, এসো। ইলেকট্রিকের তার সমেত লিন্ডকুইস্টের ডান হাতটা আমার সমস্ত শরীরটাকে আচ্ছাদন করে ফেলল। আমার স্নায়ুর ভিতর একটা সামান্য শিহরণে বুঝতে পারলাম যে লিন্ডকুইস্ট তারটা আমার গায়ে ঠেকিয়েছে। প্রায় 5 সেকেন্ড সে তারটাকে এইভাবে ঠেকিয়ে রেখে তারপর সেটাকে সরিয়ে নিল। আমি মটকা মেরে মরার মতো পড়ে রইলাম। ঘরের বাতি জ্বলে উঠল। লিন্ডকুইস্ট আমার স্ট্র্যাপগুলো আলগা করে দিয়ে আমাকে হাতে তুলে নিল। আমি হাত পাগুলোকে টান করে রইলাম, যেন পুতুল হয়ে গেছি। লিন্ডকুইস্ট আমাকে একটা নতুন টেবিলের উপর নতুন কাচের খাঁচার মধ্যে রেখে খাঁচার দরজায় চাবি দিয়ে গেল। ঘরের বাতি নিভে গেল। তারপর ঘোরানো সিঁড়ি দিয়ে ভারী পায়ে উঠে যাওয়ার শব্দ পেলাম। গুপ্ত দরজা বন্ধ হওয়ার শব্দ। এবার আমি হাত পা আলগা করলাম। ঘর দুর্ভেদ্য অন্ধকার, কিছু দেখা যায় না। আমি হেঁটে একটু এগিয়ে যেতেই কাঁচের দেওয়ালের সামনে পড়লাম। হাত দিয়ে ঠেলে দেখি সেটা রীতিমতো ভারী, এক চুলো নড়ানো সম্ভব নয়। কাঁচের গায়ে ঠেস দিয়ে বসে ভাবতে শুরু করলাম। নরউইজীয় বুনো শেয়ালের ডাক শোনা যাচ্ছে মাঝে মাঝে। কাঁচের ঢাকনা আর টেবিলের মাঝখানে সামান্য যে ফাঁক রয়েছে সেইখান দিয়ে এই শব্দ আসছে, এবং এই চুল পরিমাণ ফাঁক দিয়ে যে হাওয়া ঢুকছে সেটাই আমার নিঃশ্বাস প্রশ্বাসের পক্ষে যথেষ্ট। উপরে বৈঠকখানা থেকে কুকু ক্লকের শব্দ শুনলাম। 3টে বাজলো। রাত না দিন তা বোঝার কোনো উপায় নেই। আধো আধো ঘুমের আমেজ অনুভব করলাম। পা দুটোকে সামনে ছড়িয়ে দিয়ে গাটাকে এলিয়ে নিলাম। নিজের অবস্থার কথা ভাবতে হাসি পেল। আমি ত্রিলোকেশ্বর শঙ্কু, সুইডিশ একাডেমি অফ সায়েন্স কর্তৃক সম্মানিত বিশ্ববিখ্যাত বাঙালি বৈজ্ঞানিক। আজ একজন নরউইজীয় পাগলের হাতে পুতুল অবস্থায় বন্দী। গিরিডির কথা মনে পড়ছে। উশ্রী নদী, খান্ডুলি পাহাড় আমার বাড়ি, আমার বিড়াল নিউটন, চাকর প্রহ্লাদ আমার ল্যাবরেটরি। আমার বাগানের উত্তর দিকে সেই কলঞ্চ গাছ। আমার কত অসমাপ্ত কাজ, কত গবেষণা, কত... ওটা কিসের শব্দ? একটা দীর্ঘশ্বাস বুকের ভিতর থেকে উঠে আসতে গিয়ে থেমে গেল। আমি পা দুটোকে টেনে নিয়ে সোজা হয়ে বসলাম। আমি উঠে দাঁড়ালাম। আমার পাশের খাঁচা থেকে শব্দটা আসছে, অ্যাক্রয়েডের খাঁচা। কি, এই যে মোর্স কোড, টেলিগ্রাফের টরে টক্কার ভাষা, আর এ ভাষা যে আমিও জানি। আমিও কাচের গায়ে হাত ঠুকে জানালাম, আবার বলো। আবার টুং টুং শব্দ এলো। আমি মনে মনে তার মানে করতে লাগলাম। অ্যাক্রয়েড বলল, আমারও কার্বোথিনের পোশাক, আমি পুতুল সেজে আছি। তুমি যেদিন এলে দেখে আনন্দ হলো, ভয় হলো, প্রকাশ করিনি। আমিও টুং টুং করলাম। দ্বিতীয় দিন যখন একা ছিলাম
একা এসেছিলে? দেখিনি, বোধহয় ঘুমিয়েছিলাম। দাঁড়িয়ে ঘুমানো অভ্যাস করেছি। সেদিন রাত্রে আর থাকতে পারলাম না, চেঁচাতে বাধ্য হলাম। কদিন আছো এখানে? 2 বছর। আমার মৃত্যুর সময় থেকেই। অনেক দেখেছি 2 বছরে, অনেক জেনেছি, অনেক ভেবেছি। এবার বোধহয় পালাবার সুযোগ এসেছে। মানুষ হয়ে না পুতুল? মানুষ। ওষুধ আছে। কাল রাত্রে খাবার সময় প্রস্তুত থেকো। আজ ক্লান্ত, হাত অবশ, ঘুমোবো। গুড নাইট। আমি ধীরে ধীরে কাছে টোকা মেরে গুড নাইট জানিয়ে দিলাম। অ্যাক্রয়েড বেঁচে আছে আমারই মতো। কার্বোথিনের ফর্মুলা আমি ওকে দিয়েছিলাম, কিন্তু পালানোর কি উপায়ও আবিষ্কার করেছে জানি না। আবার মানুষ হয়ে গিরিডিতে ফিরতে পারবো অক্ষত দেহে? জানি না। কপালে কি আছে কিছুই জানি না। ভাবতে ভাবতে আমারও কখন ঘুম এসে গিয়েছিল। ঘুম ভাঙার পরেও বাকি সময়টা অন্ধকারে কাচে ঠেস দিয়ে বসে কাটিয়েছি। কুকু ক্লকটা অনেকবার বেজেছে। প্রথমে সময়ের খেয়াল রেখেছিলাম, তারপর আর রাখিনি। অবশেষে এক সময় রাত 12টা যে বাজলো সেটা গুপ্ত দরজা খোলার শব্দ থেকেই বুঝলাম। শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি সোজা হয়ে পুতুলের ভঙ্গি নিয়ে দাঁড়ালাম। লিন্ডকুইস্ট ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে এলো। একটা গুনগুন শব্দ শুনে বুঝলাম সে গান গাইছে। তারপর খুব শব্দ করে ঘরের বাতিটা জ্বলে উঠল। আমি মাথা না ঘুরিয়ে আর চোখে যতদূর দেখা যায় তাই দেখার চেষ্টা করলাম। লিন্ডকুইস্ট কিন্তু আমাদের টেবিলের দিকে এলো না। সে ঘরের পিছনের দিকে আর একটা দরজা খুলে পাশের ঘরে চলে গেল এবং সেখানেও একটা বাতি জ্বলে উঠল। আমি এবার আরেকটু সাহস করে অ্যাক্রয়েডের দিকে চাইলাম। অ্যাক্রয়েড আমায় দেখে একটু হাসলো, তারপর ডান পকেটে ঢোকানো হাতটা আস্তে আস্তে বার করলো। তারপর হাতটা আমার দিকে তুলে ধরলো। দেখি তার হাতে একটা ছোট্ট 1/2 ইঞ্চি লম্বা ইঞ্জেকশন দেওয়ার সিরিঞ্জ। অ্যাক্রয়েডের এর পরের কাজ আরো বিস্ময়কর। সে সিরিঞ্জটা পকেটে পুরে তার খাঁচার দরজার দিকে এগিয়ে গিয়ে চাবির গর্তের মধ্যে হাত ঢুকিয়ে একটু নাড়াচাড়া করতে দরজাটা খুলে গেল। অ্যাক্রয়েড দরজা খুলে বেরিয়ে এলো। আমার তো দম বন্ধ হবার জোগাড়। লিন্ডকুইস্ট যদি ফিরে আসে? অ্যাক্রয়েড যেন সে বিষয়ে কোনো চিন্তা না করেই টেবিলের পাশ দিয়ে হেঁটে খাঁচার পিছন দিকটায় এসে এদিকে সেদিকে দেখে টেবিল থেকে শূন্যে ঝাঁপিয়ে পড়ল। লোকটা আত্মহত্যা করছে নাকি? না, তা নয়। একটা ইলেকট্রিকের তার টেবিলের পিছন দিয়ে গিয়ে মাটিতে ঠেকেছে। অ্যাক্রয়েড টেবিলের থেকে অব্যর্থ লক্ষ্য করে ঝাপটা দিয়েছে এবং তারটা ধরে সে মেঝের দিকে নেমেছে। অ্যাক্রয়েড যে বেশ সুস্থ সবল লোক ছিল সেটা আমি জানতাম, কিন্তু এই দুরূহ জিমন্যাস্টিকের কাজটাও যে তার আয়ত্তে থাকতে পারে সেটা আমার জানা ছিল না। তার বেয়ে মাটিতে নেমে অ্যাক্রয়েড খোলা দরজা দিয়ে একবার উঁকি মেরে অন্য ঘরটায় চলে গেল। ঘরটা থেকে যে একটা অদ্ভুত আওয়াজ আসছে সেটা আমি এতক্ষণ খেয়াল করিনি। এবার শুনতে পেলাম। এটা মানুষের গলার শব্দ নয়, তবে এটা কি? আমার পক্ষে এই শব্দ চেনা অসম্ভব। শব্দটা বন্ধ হবার পর লিন্ডকুইস্টের পায়ের আওয়াজ পেলাম। সে বাতি নিভিয়ে আমাদের ঘরটাই ফিরে এলো। দরজাটার সামনেই 1 নম্বর খাঁচা। লিন্ডকুইস্ট চাবি বার করে খাঁচার দরজা খুলে ইতালীয় গায়ক বাতিস্তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আমি কাঠের মতো দাঁড়িয়ে আর চোখে একবার লিন্ডকুইস্টের দিকে একবার পাশের ঘরের দরজাটার দিকে চাইতে লাগলাম। যথারীতি বাতিস্তার চিৎকার হলো।
অ্যাক্রয়েড পাশের ঘরে কি করছে না করছে ভেবে ঠাউর করতে চেষ্টা করছি, এমন সময় হঠাৎ পাশের ঘরের দরজাটা খুলে গেল এবং সঙ্গে সঙ্গে তার 6 ফুট লম্বা দেহ নিয়ে ঝড়ের মতো প্রবেশ করে আমার বন্ধু অ্যাক্রয়েড লম্ফ দিয়ে এগিয়ে এসে লিনকুইস্টের উপর ঝাঁপিয়ে পড়ল। আমি খাঁচার মধ্যে বন্দি, তার উপর দৈর্ঘ্যে মাত্র 6 ইঞ্চি। অ্যাক্রয়েডকে যে সাহায্য করব তার কোনো উপায় নেই, কিন্তু তার পর মুহূর্তেই বুঝলাম যে অ্যাক্রয়েডের সাহায্যের কোনো প্রয়োজনই নেই। লিনকুইস্টের সাধের 1 নম্বরের পুতুল হাতে থাকতে প্রথমত সেইটিকে পাশে সরিয়ে রাখতে রাখতেই অ্যাক্রয়েড তাকে চাপতে ধরল। লিনকুইস্ট কিছু করতে পারার আগেই দেখি অ্যাক্রয়েড একটা সিরিঞ্জ নিয়ে নরওয়েজিয়ার বাঁ হাতের কোটের আস্তিনের উপর দিয়েছে প্রচন্ড খোঁচা। তারপরে দৃশ্য আরো ভয়াবহ, আরো অবিস্মরণীয়। কয়েক মুহূর্ত আগেই অ্যাক্রয়েডকে দেখেছিলাম তারই সমান একটা জোয়ান লোককে জাপটে ধরতে, আর এখন দেখলাম অ্যাক্রয়েডের বাঁ হাতের মুঠোয় লিনকুইস্টের 6 ইঞ্চি লম্বা একটা পুতুলের সংস্করণ। অ্যাক্রয়েড অবজ্ঞা ভরে পুতুলটিকে টেবিলের উপর ফেলে দিয়ে তার গায়ে বৈদ্যুতিক তারটা ঠেকিয়ে সেটাকে অসাড় করে দিল। তারপর আমার খাঁচার দিকে এসে কাচের ঢাকনা তুলে ফেলে তার পকেট থেকে সেই ছোট্ট 8 ইঞ্চি সিরিঞ্জটা বের করে আমায় দিয়ে বলল, এত ছোট জিনিসটা তুমি ভালো হ্যান্ডেল করতে পারবে, এটা নিয়ে ফেলো। আমি আর দ্বিরুক্তি না করে ইঞ্জেকশনটা নিয়ে নিজের আয়তনে ফিরে এলাম। কিন্তু এই ওষুধ অ্যাক্রয়েড পেল কি করে? প্রশ্ন করতে অ্যাক্রয়েড আমার কাঁধে হাত দিয়ে আমাকে পাশের ঘরে নিয়ে গেল। সুইচ টিপতেই ঘরে আলো জ্বলে উঠল। ঘরের মাঝখানে প্রায় ছাদ অবধি উঁচু একটা বিরাট কাচের খাঁচা। পাশের ঘরের পুতুলের খাঁচার মতোই দেখতে, কিন্তু ভিতরে বিখ্যাত মানুষের বদলে রয়েছে একটি অতিকায় ইঁদুর জাতীয় জানোয়ার। আমি পরম বিস্ময়ে অসাড় জন্তুটির দিক থেকে অ্যাক্রয়েডের দিকে চাইতেই সে বলল, বোধহয় অনুমান করতে পারছো জানোয়ারটা কি? এটা লেমিংয়ের একটা অতিকায় সংস্করণ। আসলে লেমিংয়ের চেয়ে 10 গুণে ছোট। কিছুদিন থেকেই লিনকুইস্ট এই নিয়ে এক্সপেরিমেন্ট করছে। বড় জিনিসের ছোট সংস্করণের মতো ছোট জিনিসের বড় সংস্করণ জমিয়ে রাখার শখ হয়েছিল বোধহয়। সফল যে হয়েছে সেটা কালকেই জানতে পেরেছিলাম হান্সের সঙ্গে লিনকুইস্টের কথাবার্তা থেকে, এবং ওই ওষুধই যে আমাদের আসল চেহারায় ফিরিয়ে আনতে পারবে এটা তখনই আন্দাজ করেছিলাম। আমি অন্যান্য পুতুলগুলো দেখিয়ে বললাম, এদের কি হবে? অ্যাক্রয়েড মাথা নেড়ে বলল, এদের তো আর কার্বথিনের জামা ছিল না, তাই এরা মানুষ অবস্থায় হার বাঁচতে পারবে না। এদের মৃত বলেই ধরে নেওয়া যেতে পারে। চলো যাওয়া যাক। আমরা ঘোরানো সিঁড়ির দিকে রওনা দিলাম। অ্যাক্রয়েডকে গম্ভীর দেখে কেমন জানি সন্দেহ লাগলো। জিজ্ঞেস করলাম, তুমি দেশে ফিরে যাবে? অ্যাক্রয়েড দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার স্মৃতিসভা হয়ে গেছে তা জানো। আমার স্ত্রী বিধবার পোশাক পরেছে। আমার নামে আমার টাকা থেকে একটা স্কলারশিপ পর্যন্ত দেওয়া হচ্ছে। এই অবস্থায় দেশে ফিরে যাওয়া একটু বেখাপ্পা হবে নাকি? তাহলে তুমি কি করবে? একটা কাজ অসমাপ্ত রয়ে গেছে। লেমিংদের সঙ্গে এখনো ভালো পরিচয় হয়নি, আর কয়েকদিন পরেই ওদের সমুদ্র যাত্রা শুরু হবে। আমিও ভাবছি সেই দলে ফিরে পড়ব। একটা সামান্য প্রাণী যদি নির্ভয়ে সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়তে পারে, তাহলে আমি পারবো না কেন? 12 জুন। গিরিডিতে ফেরার 4 ঘন্টা পর এ ডায়েরি লিখছি। একটা কথা লেখা দরকার, কারণ সেটা এর আগের ঘটনার সঙ্গে যুক্ত।
ফিরে আসার পর থেকে লক্ষ্য করছিলাম আমার চাকর প্রহ্লাদ আমার দিকে বারবার কেমন যেন সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে দেখছে। এখন তার কারণটা বুঝতে পেরেছি। আমার যে জুতোটা গিরিডিতে রেখে গিয়েছিলাম সেটা পরতে গিয়ে দেখি পায়ে ছোট হচ্ছে, তারপর কালো কোটটা পরতে গিয়ে দেখি আস্তিনটা সামান্য ছোট। তখন আমার হাইটটা মাপতেই ব্যাপারটা পরিষ্কার হলো। লিনকুইস্টের ওষুধ আমাকে ঠিক আগের আয়তনে ফিরিয়ে না এনে আমাকে আগের চেয়ে 2 ইঞ্চি লম্বা করে দিয়েছে।